ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে 4 ধামের মধ্যে থেকে সবার প্রথম ধাম যমুনোত্রী ধাম একদম কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো। কলকাতা থেকে ট্রেন ধরে, বাস ধরে, কিভাবে শেয়ার গাড়ি ধরে কম টাকা খরচা করে পৌঁছাবে জানকী চাট্টিতে, এবং জানকী চাট্টিতে পৌঁছে গিয়ে কোথায় তোমরা কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, জানকী চাট্টির আশেপাশে পায়ে হেঁটে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, কোথায় কম টাকা খরচা করে খাওয়ার দাওয়ার খাবে, এমনকি যমুনোত্রী ধাম ভ্রমণের জন্য যে ট্রেকিংটা শুরু হয় জানকী চাট্টি থেকে, জানকী চাট্টি থেকে যমুনোত্রী ধাম পৌঁছানোর যে ট্রেকিং এর অভিজ্ঞতা সেটাও তুলে ধরার চেষ্টা করব আমার এই সুন্দর ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। যমুনোত্রী ধাম ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। তবে আজকে আমি হাওড়া স্টেশন থেকে ধরবো দুপুরবেলা 1টার সময় কুম্ভ এক্সপ্রেস ট্রেন। অনেকটা আগেই পৌঁছে গিয়েছি, আপাতত 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে বাগ এক্সপ্রেস ট্রেন। তবে বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে আরো একখানা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি যমুনোত্রী ধাম ভ্রমণের জন্য। অনেক লো বাজেটে কম টাকা খরচা করে একদম শেয়ারে তোমাদের যমুনোত্রী ধাম ভ্রমণ করিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। দেখবে পুরো ভিডিওটার সাথে থাকলে পরে তোমাদের বেশ ভালো লাগবে এবং অনেক ইনফরমেশন জানতে পারবে যমুনোত্রী ধাম নিয়ে। আপাতত এখন 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় রয়েছে। ট্রেন আসলে পরে বাকি ইনফরমেশনগুলো তোমাদের কাছে তুলে ধরবো। ট্রেন নাম্বার 13037 কুম্ভ এক্সপ্রেস ট্রেন প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে দুপুরবেলা 1টার সময় ছাড়ে। তবে এই ট্রেনটি সপ্তাহে 5 দিন, সোম, বুধ, বৃহস্পতি, শনি এবং রবি, এই বারগুলোতে কুম্ভ এক্সপ্রেস নামে ছাড়ে হাওড়া স্টেশন থেকে। আর সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার, ট্রেন নাম্বারটা চেঞ্জ হয়ে উপাসনা এক্সপ্রেস নামে ছাড়ে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 12টা 25। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কুম্ভ এক্সপ্রেস ট্রেন। S2-তে আমার সিট পড়েছে, প্রচুর পরিমাণে ভিড়, তোমরা বুঝতেই পারছো, সকলে ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখন মা যমুনার নাম নিয়ে সোজা ট্রেনে উঠে পড়বো। ট্রেন ছাড়া নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। চারধাম যাত্রার সময় এই ট্রেনের ভীষণ পরিমাণে ডিমান্ড থাকে। মোটামুটি 60 দিন আগে ট্রেনের টিকিট ওপেনিং হয়ে যায়। আর আমি এই ট্রেনে জার্নি করব বলে 60 দিনের মাথাতেই আগে থেকে ট্রেনের টিকিটটা বুক করে রেখেছিলাম। যমুনোত্রী ধাম ভ্রমণ অনেকে হরিদ্বার থেকে শুরু করে, অনেকে আবার ঋষিকেশ, অনেকে আবার দেরাদুন থেকে যমুনোত্রী ধাম ভ্রমণ শুরু করে। তবে আমার সাথে থাকলে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা সহজ পথে কিভাবে কম টাকা খরচা করে যমুনোত্রী ধামে গিয়ে পৌঁছাতে পারবে। হাওড়া স্টেশন থেকে দেরাদুন স্টেশনের দূরত্ব মোটামুটি 1587 কিলোমিটার। এই ট্রেনের মাথাপিছু স্লিপার কোচের ভাড়া পড়বে 695 টাকা, 3AC-র ভাড়া 1790 টাকা, 2AC-র ভাড়া 2565 টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4305 টাকা। হাওড়া স্টেশন থেকে দেরাদুন স্টেশন পৌঁছানো পর্যন্ত তোমাদেরকে মোটামুটি 29 ঘন্টা 10 মিনিটের একখানা জার্নি অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। যমুনোত্রী ভ্রমণের জন্য আমি বেছে নিয়েছি দেরাদুন স্টেশন। ফাইনালি দীর্ঘক্ষণের একখানা লম্বা ট্রেন জার্নি কমপ্লিট করে পৌঁছালাম দেরাদুন স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় সময় বলছে রাত্রি ঠিক 9টা। তবে পরের দিন দেরাদুন স্টেশনে সন্ধ্যেবেলা 6:10-এ ট্রেন পৌঁছানোর কথা ছিল। অনেকটা লেটে পৌঁছেছি, তোমরা বুঝতেই পারছো। ট্রেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে দেরাদুন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে। ট্রেন থেকে নামার পরেই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের এই যে এরিয়াটা দেখা যাচ্ছে বাইরে বেরোনোর মেন গেট। এই গেটটা ব্যবহার করে তোমরা একদম দেরাদুন স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যেতে পারবে। যারা নিজেদের মতো পার্সোনাল গাড়ি রিজার্ভ করে চারধাম যাত্রা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি,
স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে হাতের বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই দেখতে পারবে মেন রোডের ওপরে হাতের ডান সাইডে দেখা যাচ্ছে একখানা 4 চাকা গাড়ি স্ট্যান্ড এবং একখানা অফিস কাউন্টার, যেখান থেকে সরাসরি কথা বলে চারধাম যাত্রার জন্য গাড়ি বুক করে নিতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেরাদুন স্টেশনের একদম ঠিক মেন গেটের সামনে। ব্যাক সাইডে পুরো দেরাদুন স্টেশন চত্বরটা দেখা যাচ্ছে। দেরাদুন স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে একদম মেন রোডটা যে রয়েছে স্টেশন চত্বরের এরিয়ার মধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অটো, 4 চাকা গাড়ি। তবে দেরাদুন স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়েই হাতের বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে। এই রাস্তাটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরেই চোখে পড়বে দেরাদুন হিল স্টেশন বাস স্ট্যান্ড, যেখান থেকে ভোরবেলা, কালকে ভোরবেলা 5:30টার সময় আমার বাস রয়েছে, যেই বাস ধরে সোজা রওনা দেব আমি যমুনোত্রী ভ্রমণের জন্য। তবে এখন মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 10টা থেকে 10:30টার মতো। এই যে রাতটুকু রয়েছে, এই রাতটুকু আমি কোথায় কাটাবো, কিংবা তোমরা যদি আসো তোমরা কোথায় নাইট স্টে করবে? বাইরের দিকে এসে কয়েকটা হোটেলে গিয়ে কথা বলেছি, অনেক টাকা চাইছে রুম ভাড়া, যার জন্য স্টেশন চত্বরের ভেতরে মোটামুটি কম টাকা খরচার মধ্যে খুব সুন্দর একখানা থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে লাগেজ পত্র নিয়ে রাত্রিটুকু আমি কাটাবো। তাই স্টেশন চত্বরের দিকে আপাতত এগিয়ে যাব। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 11:30, আর এখন আমি এই মুহূর্তে বসে রয়েছি দেরাদুন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে। দেরাদুন স্টেশনে যে 2 নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মের একদম ঠিক পাশেই রয়েছে ভিআইপি ওয়েটিং রুম। আশেপাশের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এসি ওয়েটিং রুম। আমি এখানে বসার ব্যবস্থা নিয়ে নিয়েছি, মাথা পিছু ঘন্টায় পড়লো 30 টাকা করে। পাশেই দেখা যাচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা, ভীষণ সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি গিয়ে আগে ফ্রেশ হয়েছি, রিশুকে স্নান করিয়েছি, এখন আপাতত বসে রয়েছি রাতের খাবার নিয়ে। এই ভিআইপি ওয়েটিং রুমের ভেতরে শুকনো খাবারও পাওয়া যাচ্ছে, আর রাইস আছে। আর এখানে আমি নিয়েছি ছোলে, মানে ছোলার তরকারি। এই প্লেটটার দাম পড়লো আর কি 60 টাকা, টিফিন বক্সে প্যাক করেই দিয়েছে। রাতের খাবার এটা দিয়ে কমপ্লিট করব। আর ভোরবেলা কালকে যেহেতু 5:30টার সময় আমার বাস রয়েছে, তাই অযথা বাইরে গিয়ে আমি বেশি টাকা দিয়ে রুম ভাড়া করিনি, এইখানেই অপেক্ষা করব। ভোরবেলা এখান থেকে সোজা বেরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। কন্টেনারের মধ্যে যতটা পরিমাণে খাবার রয়েছে, রাতের খাবার হিসেবে আমার আর রিশুর জন্য একদম এনাফ। এবার খাবারের যদি কোয়ালিটি বলি, একদম ফেলে দেওয়ার মতো নয়, তবে নর্মাল খাবার, খেতে মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে এতটা পরিমাণে আমরা টায়ার্ড ছিলাম, মনে হচ্ছিল কোনো রকম একটু খাবারটা খেয়ে বিশ্রাম করতে পারলে ভীষণ পরিমাণে ভালো হয়। ভিআইপি ওয়েটিং রুমের ভেতরে যেমন সিটিং প্লেস রয়েছে, তেমনি অনেকগুলো সিঙ্গেল বেডের ব্যবস্থাও রয়েছে। এখানে একজন হিসেবে সিঙ্গেল বেড ভাড়া দেওয়া হয়। আমি যেহেতু সিটিং প্লেসে সোফাতে বসে সময় কাটিয়েছিলাম, তাই মাথা পিছু ঘন্টায় খরচা হয়েছিল 30 টাকা। তোমরা যারা সিঙ্গেল বেডে সময় কাটাতে চাইছো বা ভাড়া করতে চাইছো, এখানে ঘন্টায় হয়তো টাকার পরিমাণটা একটু বেড়ে যেতে পারে। তবে এখানে থাকার আমার বেশ কিছু কারণ ছিল। পুরো জায়গাটাই ছিল সিসিটিভির আওতায় এবং পুরো ওয়াশরুমটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবথেকে বড় কথা হলো গরম জলের সুব্যবস্থা রয়েছে। তাই আমি আর ইস্যু খুব সুন্দর করে এখানে ফ্রেশ হতে পেরেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় বলছে ভোর 5টা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেরাদুন হিল স্টেশন বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে। বাস স্ট্যান্ডের সামনেই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে এখানে রাস্তা, এই রাস্তাটা ধরে 2-4 পা এগিয়ে গেলে পরেই দেরাদুন স্টেশন। দেরাদুন স্টেশনের ভেতরে ভিআইপি ওয়েটিং রুমে আমি যেখানে ছিলাম, সেখানেই ফ্রেশ হয়ে হাঁটা পথে বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। ভোরবেলা 5:30টার সময় বাস স্ট্যান্ড থেকে বাস রয়েছে বারকোট যাওয়ার জন্য, যমুনোত্রী ভ্রমণের জন্য। সবার প্রথমে আমি দেরাদুন বাস স্ট্যান্ড থেকে জার্নি করব বাস ধরে বারকোট পর্যন্ত। এই যে সামনের দিকে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এই বাসটা ধরেই আমি রওনা দেব। তবে সিটটা আমি বুক করে রেখেছিলাম মোটামুটি 10 দিন আগে। অনলাইনে সিটটা বুক করেছিলাম, কিভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাসের সামনের দিকে লেখা রয়েছে ইউটিসি অ্যাপ। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে শুধুমাত্র তোমাদের ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করে বাসের সিট আগে থেকে বুক করে রেখে দিতে পারবে। তবে এইখানে এসে দেখলাম বাসের সিট এখনো পর্যন্ত মোটামুটি ফাঁকা রয়েছে। তবে যত দিন বাড়বে, ভিড় বাড়বে, পর্যটকদের আগমন আরো বেশি হবে, আগে থেকে সিট বুক করে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, বাসে উঠে পড়বো আস্তে আস্তে, অনেকেই বাসে উঠছে।
তবে বাস জার্নিটা মানে এই দেরাদুন বাস স্ট্যান্ড থেকে বারকোট পর্যন্ত যে বাস জার্নিটা রয়েছে তার সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করব। আর এখন আপাতত মা যমুনার নাম নিয়ে সোজা বাসে উঠে পড়বো। দেরাদুন থেকে জার্নিটা শুরু করার পেছনে বেশ অনেকটা বড় কারণ রয়েছে। আস্তে আস্তে সবটাই তোমরা জানতে পারবে। দেরাদুন হিল স্টেশন বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন ভোরবেলা সঠিক 5:30টার সময় এই একটি মাত্র বাস সোজাসুজি রওনা দেয় বারকোটের উদ্দেশ্যে। তোমরা যারা হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে জার্নি শুরু করতে চাইছো, তোমরা কিন্তু হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে সরাসরি কোনো বাস পাবে না বারকোট পৌঁছানোর জন্য। সেই ক্ষেত্রে হরিদ্বার কিংবা ঋষিকেশ থেকে বাস ধরলে পরে উত্তর কাশীর বাস তোমাদের ধরতে হবে। আর সেই উত্তর কাশীগামী বাসে উঠে তোমাদের নামতে হবে ধারাসু ব্যান্ডে। ধারাসু ব্যান্ড থেকে আবারও একখানা গাড়ি ধরে রওনা দিতে হবে বারকোটের উদ্দেশ্যে। তবে আমি বলবো দেরাদুন থেকে জার্নি শুরু করাটাই বুদ্ধিমানের হবে। গাড়িতে ব্যাগপত্র তুলে দিয়ে যথারীতি আমিও সিট নিয়ে বসে পড়েছি। আগে থেকে যেহেতু অনলাইনে সিট বুক করেছিলাম, আমি চুজ করেছিলাম একদম ঠিক সামনের দিকে সিট। আর আমাদের সিটটা পড়েছে 4 আর 5 নাম্বার সিটটা একদম সামনের দিকে। আমি আর সৌরভ এই সিটে বসে এবারে জার্নি করব আমাদের গন্তব্যস্থল পর্যন্ত। আর অনেকটা ভোরবেলা যেহেতু জার্নি করছি, রিশু এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, ওকে আর ডাকিনি। আশা করছি মা যমুনার নাম নিয়ে আমাদের গন্তব্যস্থলে খুব সুন্দর একখানা জার্নি কমপ্লিট করে পৌঁছাতে পারবো। ঘড়ির কাঁটায় যখন সময় বলছে ভোর 5:30টা, একদম সঠিক সময় বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থল মানে বারকোটে পৌঁছানোর জন্য। দেরাদুন থেকে বারকোটের দূরত্ব হলো 141 কিলোমিটার এবং বাস ভাড়া আমাদের লেগেছিল মাথাপিছু 310 টাকা করে। যমুনোত্রী ধাম ভ্রমণের জন্য আমাদেরকে সবার প্রথমে পৌঁছানো দরকার জানকী চাট্টিতে। তবে জানকী চাট্টিতে পৌঁছানোর জন্য হরিদ্বার, দেরাদুন কিংবা ঋষিকেশ থেকে কোনো রকম সরাসরি তোমরা বাসের অপশন পাবে না। বারকোট থেকে জানকী চাট্টির দূরত্ব হলো 44 থেকে 45 কিলোমিটার। সেই ক্ষেত্রে তোমরা যারা দেরাদুন থেকে জার্নিটা শুরু করবে, খুব সহজেই একটা বাস ধরেই দেরাদুন থেকে বারকোটে পৌঁছাতে পারবে। আর বারকোট থেকে খুব সহজে জানকী চাট্টিতে পৌঁছাতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের জার্নি পথটাও অনেকটা সহজ হয়ে যাবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8:20 আর এই মাত্র আমাদের বাস এসে পৌঁছালো ডামটাতে। আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, বাস এখানে একদম রোডের ওপরই দাঁড়িয়ে রয়েছে। যে কোনো দোকানে গিয়ে সকালের জলখাবারটা তোমরা কমপ্লিট করে নিতে পারো। আর এখন আমাদের বাসটা ঠিক যে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বা হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানেও বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সাথে আমি প্রচুর শুকনো খাবার ক্যারি করেছি, বাসে বসে সেইগুলো টুকটাক খেয়েছি। সৌরভ বলল চলো দেখি কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে, টুকটাক খাবার এখান থেকেও খেয়ে নেবো। তোমরা অবশ্যই একটু নিচে নামবে, আশেপাশে সুন্দর ভিউ রয়েছে, দেখবে খাবার দাবার খাবে, তারপরে আবার বাসে উঠে পড়বে। আপাতত ভেতরে গিয়ে দেখবো কি ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সকালের জলখাবারের জন্য অর্ডার করেছি ছোলে ভাটোরা। সামোসাও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের শুকনো মিষ্টি পাওয়া যাচ্ছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে খেতে পারো। আর 2 পিস রয়েছে এখানে, দাম পড়লো 60 টাকা। ছেলেকে অল্প খাইয়েছি, ও বললো খেতে বেশ ভালো। তা আমিও একটু খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। আপাতত এই দিয়ে সকালের জলখাবারটাই কমপ্লিট করব। আমি আর রিশু বাসে বসে সামান্য কিছু টুকটাক শুকনো খাবার খেয়েছিলাম, তবে সৌরভ একদমই না খেয়েছিল, যার জন্য ওর কথা ভেবেই আমরা নিচে নেমে দোকানে এসে খাবার অর্ডার করেছিলাম। একদম খালি পেটে বাস জার্নি করাটা একদমই ঠিক হবে না। তবে এই 1 প্লেট খাবার আমরা 3 জনে শেয়ার করে খেয়েছিলাম। খাবার দাবার কমপ্লিট করে বাসে উঠে বসে সোজা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল বারকোটে পৌঁছানোর উদ্দেশ্যে। কিছু গুরুত্বপূর্ণ কথা এইবারে তোমাদেরকে বলি। ইউটিসি অ্যাপের মাধ্যমে অনলাইনে আগে থেকেই আমি বাসের সিটটা বুক করে রেখেছিলাম। তবে ইউটিসি অ্যাপে মাঝে মধ্যে একটু প্রবলেম দেখা যায়। সেক্ষেত্রে যখন তোমরা দেখবে ইউটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে যাওয়ার সময় যে টিকিট তোমাদেরকে দিচ্ছে না কিংবা দেখাচ্ছে অ্যাপের মাধ্যমে তোমরা যেদিন জার্নি করবে সেদিন কোনো বাস নেই, তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে
দেরাদুনে পৌঁছে গিয়ে দেরাদুন হিল স্টেশন বাস স্ট্যান্ডে চলে আসতে পারো। প্রত্যেক দিন ভোরবেলা 5:30টার সময় দেরাদুন হিল স্টেশন বাস স্ট্যান্ড থেকে এই বাসটি ছাড়ে এবং বাস ছাড়ার মোটামুটি আধ ঘন্টা আগে তোমরা যদি বাস স্ট্যান্ডে পৌঁছে যাও, সরাসরি তোমরা স্পটে গিয়ে সিট বুক করে বাসে বসে খুব সহজেই দেরাদুন থেকে বারকোটে পৌঁছে যেতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা। এইমাত্র পৌঁছালাম আমি বারকোটে। বারকোটে আমি ঠিক যেখানে বাস থেকে নেমেছি, এই যে ব্যাক সাইডের এরিয়াটা দেখা যাচ্ছে, ব্রিজটা পার করে ওই পাশে লাস্ট স্টপেজ ছিল বাসের। বাস থেকে নেমে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরেই হাতের ঠিক ডান সাইডে চোখে পড়বে 4 চাকা গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বুলেরো গাড়ি স্ট্যান্ড রয়েছে। এইখান থেকে মাথা পিছু এখন 150 টাকা ভাড়া দিয়ে শেয়ারে সোজা রওনা দেব জানকী চাট্টির উদ্দেশ্যে। আশেপাশের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো, একদম মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আশা করছি বারকোট থেকে খুব সুন্দর একখানা জার্নি কমপ্লিট করে পৌঁছাতে পারবো জানকী চাট্টিতে। এইখানেও কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি। যেহেতু মাথা পিছু 150 টাকা খরচা করে শেয়ারে গাড়ি ধরে জানকী চাট্টিতে পৌঁছাবো, সেই ক্ষেত্রে যতক্ষণ না প্যাসেঞ্জারে পুরো গাড়ি ভরবে ততক্ষণ গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়বে না। শুধুমাত্র একজনের জন্য, মানে একটা সিট খালি ছিল বলে আমাদেরকে বারকোটে 4 চাকা গাড়ি স্ট্যান্ডে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো বসে থাকতে হয়েছিল। হরিদ্বার থেকে জানকী চাট্টির দূরত্ব 258 কিলোমিটার, ঋষিকেশ থেকে জানকী চাট্টির দূরত্ব 232 কিলোমিটার এবং দেরাদুন থেকে জানকী চাট্টির দূরত্ব 186 কিলোমিটার। আর বারকোট থেকে জানকী চাট্টি পৌঁছাতে আমাদের সময় লেগে গিয়েছিল, রাস্তা অনেকটা খারাপ থাকার কারণে 2 থেকে 2.5 ঘন্টার মতো। বারকোট থেকে জানকী চাট্টি যাওয়ার পথে রাস্তার মাঝখানে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামাঞ্চল চোখে পড়বে, যেসব গ্রামাঞ্চলগুলোর সাথে চাট্টি নামটা যুক্ত রয়েছে। আসলে ব্যাপারটা হলো, একটা সময় ছিল যেই সময় এখানকার রাস্তাঘাট খুব একটা উন্নত মানের ছিল না, থাকার কোনো ব্যবস্থাও ছিল না। ঠিক সেই সময় পর্যটকদের কথা মাথায় রেখে কিংবা তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে বেশ কিছু জায়গার ওপরে ছোট্ট ছোট্ট আস্তানা করা হয়েছিল, যাতে সেই সমস্ত ছোট্ট ছোট্ট থাকার জায়গাগুলোতে পর্যটকেরা এসে অন্তত রাত্রিবাস করতে পারে। আর সেই সমস্ত আস্তানাগুলোকেই বলা হতো চাট্টি। সেইখান থেকেই বেশ অনেকগুলো ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামাঞ্চলের নামকরণ করা হয়েছে। রানা চাট্টি, হনুমান চাট্টি, ফুল চাট্টি, সবার শেষে পড়বে জানকী চাট্টি। ফাইনালি আমি পৌঁছে গেলাম জানকী চাট্টি। জানকী চাট্টিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গাড়ি পার্কিং জোন এবং বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আমার হাতের ডান দিকে সোজা যে এরিয়াটা দেখা যাচ্ছে, এটা পুরোটাই বাস স্ট্যান্ড এরিয়া। এখানে আমরা গাড়ি থেকে নেমেছি, ব্যাক সাইডে গাড়ি এখনো পর্যন্ত দেখো দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি থেকেই আমি নামলাম। এখানে প্রচুর দোকানপাট রয়েছে। জানকী চাট্টিতে আসার একটাই কারণ, যমুনোত্রী ভ্রমণের জন্য তোমরা লাস্ট একদম গাড়ি সার্ভিস পাবে এই জানকী চাট্টি পর্যন্ত, এবং যমুনোত্রী ভ্রমণে যেতে হলে জানকী চাট্টি থেকেই তোমাদেরকে ট্রেক করে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ব্যাক সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরে গাড়ি পার্কিং জোনের সামনে থেকে মোটামুটি 200 মিটার হাঁটা পথে সামনের দিকে চলে এসেছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম 3 মাথা মোড়ের একদম ঠিক সামনে। এইদিকে একখানা রাস্তা চলে যাচ্ছে আর দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে। এইদিকের বিষয়ে যদি বলি, নতুন একখানা ব্রিজ দেখা যাচ্ছে, খরশালি পুল। আশেপাশের ভিউটা এত সুন্দর, আর এই ব্রিজটার ঠিক উল্টো দিকেই আরো একখানা রাস্তা রয়েছে, ওপরের দিকে চলে যাচ্ছে। এইখানে দেখা যাচ্ছে একখানা সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে যারা হাঁটা পথে ট্রেক করে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণে যেতে চাইছো, 6 কিলোমিটারের একখানা ট্রেক রয়েছে। সকলে এই রাস্তাটা ধরেই হেঁটে যাচ্ছে। তবে বন্ধুরা, তোমরা তো পুরো জার্নিতে আমার সাথে রয়েছো। কলকাতা থেকে জার্নি শুরু করেছি, অনেকটা টায়ার্ড, ভেবেছি আজকে এখানে এসে নাইট স্টে করবো। তবে জানকী চাট্টিতে এসে কম টাকা খরচা করে কোথায় তোমরা নাইট স্টে করবে তারও সন্ধান দিয়ে দেবো। ঠিক পাশে এইখানে দেখা যাচ্ছে 2-4টে সিঁড়ি, এই সিঁড়িটা ধরে নিচের দিকে নেমে কিছুটা দূর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
যারা একদম বাজেট নিয়ে চিন্তা ভাবনা করছো না, তারা জানকীচাট্টি বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশে কিংবা মার্কেট এরিয়ার আশেপাশে প্রচুর হোটেল দেখতে পারবে। সেখানে যে কোনো একখানা হোটেল দেখে রুম নিয়ে থাকতে পারো। আর যারা কম টাকা খরচা করে থাকবে তারা আমাকে ফলো করতে থাকো। সিঁড়ি ধরে নিচের দিকে নেমে 2-4 পা সামনের দিকে এগিয়ে এখন এই মুহূর্তে চলে এসেছি বাবা কালী কামলি ধর্মশালার একদম ঠিক সামনে। আশেপাশের ভিউ দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর একখানা পরিবেশের মাঝখানে রয়েছে বাবা কালী কামলি ধর্মশালা। আমি তোমাদেরকে ব্যানারটা আগে দেখিয়ে দিচ্ছি। এখানে বড় একখানা ব্যানার রয়েছে, যাত্রী নিবাস জানকীচাট্টি ধর্মশালা বাবা কালী কামলি উত্তরকাশী, এটা লেখা রয়েছে। এবারে তোমাদেরকে মেন কথা বলি, যদি তোমরা এখানে আসার রাস্তা চিনতে না পারো, পার্কিং জোনের কাছে কিংবা বাস স্ট্যান্ডের কাছে এসে যে কাউকে, যে কোনো লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস যদি করো যে আমরা বাবা কালী কামলি ধর্মশালায় যাব, তোমাদেরকে যে কেউ রাস্তা দেখিয়ে দেবে। এখানে আসতে কোনো রকম সমস্যা হবে না। এসে আমি কথা বলে নিয়েছি, রুমটাও নিয়ে নিয়েছি। আমাকে রুম দিয়েছে একদম সামনের দিকে 2 নাম্বার রুমটা আমি দেখেছি। এবারে তোমাদেরকে সাথে নিয়ে রুম ট্যুরটা করবো। সব থেকে বড় কথা, এখানে এসে 3 বেডরুম নিয়েছি, তাও মাত্র 500 টাকা খরচা করে। চলো রুমটা ঠিক কিভাবে সাজানো গোছানো তোমাদেরকে ছোট্ট করে রুম ট্যুরটা করিয়ে দিই। জানকীচাট্টিতে রাত্রিবাসের জন্য হোটেল এবং ধর্মশালা দুটোরই অপশন পেয়ে যাবে। এমনকি জানকীচাট্টি যেখান থেকে প্যাদাল মার্গ মানে হাঁটা পথের রাস্তা শুরু হচ্ছে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য, সেই রাস্তার ওপরেই রয়েছে GMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউস জানকীচাট্টি, যেখানে তোমরা রুম নিয়ে থাকতে পারবে। তবে মাথায় রাখতে হবে, GMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসে রুম নিতে হলে অনলাইনে তোমাদেরকে বুক করতে হবে। নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে এখানে ডোরমেটারি রুম, পার্সোনাল রুম, VIP রুম সমস্ত কিছু রুমের অপশন তোমরা পেয়ে যাবে। তবে রুম ভাড়া একটু কস্টলি। আমাকে যেদিকে রুমটা দিয়েছে এদিকে লাইন দিয়ে পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। আর রুমের ঠিক সামনের দিকে লম্বা একখানা বারান্দা বা ব্যালকনি বলতেই পারো, যেখান থেকে বাইরের দিকের ভিউ দেখা যাচ্ছে। আর এই সামনের দিকের রাস্তা দিয়েই পিট্টু যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, দেখতে বেশ ভালোও লাগছে। 2 নাম্বার রুমটা যদি দেখাই, রুমটা অনেকটা বড়। আমি সত্যি আশা করতে পারিনি জানকীচাট্টির মতো জায়গায় এসে এত কম টাকা খরচা করে এত সুন্দর একখানা পরিবেশে এত বড় একখানা রুম আমি পেয়ে যাব, তাও মাত্র 500 টাকা খরচা করে। 2খানা বেডের ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে সিঙ্গেল বেড, এদিকে রয়েছে ডাবল বেড। একখানা বালিশ রয়েছে আর এখানে রয়েছে 2টো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। এটা হলো সিঙ্গেল বেডের ওপরে। আর ডাবল বেডের মধ্যে রয়েছে 4খানা ব্ল্যাঙ্কেট এবং 3খানা বালিশ। এখানে রয়েছে ছোট্ট একখানা টি টেবিল। তবে বুঝতেই পারছো কতটা ঠান্ডার জায়গা যে একটা রুমের মধ্যে এতগুলো ব্ল্যাঙ্কেট দিয়েছে, মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। এদিকে যে বড় জানলাটা দেখা যাচ্ছে, জানলাটা খুললে পরেই খুব সুন্দর ভিউ দেখা যায়। তবে এতটা হাওয়া আসছে যার জন্য জানলাটা বন্ধ করে দিলাম। এদিকে রয়েছে আয়নার ব্যবস্থা, এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা, রুমের মধ্যে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা এদিকে রাখা রয়েছে। অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, বেসিন, লাইট, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, 2খানা মগ, বালতি সমস্ত কিছু রয়েছে। তবে বন্ধুরা, আমি এখানে এসে স্পটে রুম দেখে রুম বুক করেছি। তোমরা যারা ভাবছো আগে থেকে রুম বুক করবে, অবশ্যই আগে থেকে রুম বুক করতে পারবে। যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা আগে থেকে রুম বুক করে নিতে পারো। তবে অতিরিক্ত ভিড় বাড়লে পরে টাকার পরিমাণটা কিছুটা বেড়ে যেতে পারে, সেটা আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, আপাতত ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। কোন রকম একটু রেডি হলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমাদের কালী কামলি ধর্মশালার একদম ঠিক পাশেই রয়েছে খরশালি ব্রিজ। পুরনো ব্রিজের ওপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। শুধু একটু ভিউটা দেখো, লোকজন গেলে পরে এতটা পরিমাণে ব্রিজটা দুলছে, সকলের ওপর দিয়ে যাওয়া আসাও করছে। বেশি মানুষজন উঠে গেলে পরে এতটা পরিমাণে দুলছে, কি ভয়ঙ্কর লাগছে। তবে এটাও এক ধরনের অ্যাডভেঞ্চার। পাশে খরশালি ব্রিজ বা খরশালি পুল, নতুন ব্রিজ তৈরি করা হয়েছে, আর এটা হলো পুরনো ব্রিজ। আমি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের কালী কামলি ধর্মশালা দেখা যাচ্ছে,
পাশ দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী। এত সুন্দর একখানা ভিউ, আর এখানে দাঁড়িয়ে থাকতে এতটাই ভালো লাগছে, আর ওপর দিক থেকে পুরো দিকের ভিউটা ক্যাপচার করতেও দারুণ সুন্দর লাগছে। পাহাড়ি এই দৃশ্য। আরো একখানা জিনিস যেটা দেখায়নি, একটু এগিয়ে এসো। এইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো পাহাড়টা একদম বরফে মোড়া, কি দারুণ দৃশ্য। দেরাদুন থেকে জার্নিটা শুরু করেছিলাম বলে ভীষণ স্মুথভাবে জার্নি কমপ্লিট করে আমি জানকীচাট্টিতে সময় মতো পৌঁছে গিয়েছি। রাস্তা অনেকটাই খারাপ ছিল, সেখানে আমাদের বেশ অনেকটা সময় নষ্ট হয়েছিল, তবুও হাতে আমার অনেকটা সময় রয়েছে জানকীচাট্টিটা ঘুরে দেখার জন্য। আর এই সময়টা নষ্ট না করে বেঁচে থাকার সময়টাই আমি কাজে লাগালাম জানকীচাট্টিটা পায়ে হেঁটে ঘুরে দেখে। বাইরে থেকে ঘুরে এসে সোজা রুমে গিয়ে লম্বা একখানা ঘুম দিয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 9টা। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। বাইরে আর বেরোলাম না। বাবা কালীকান্দি ধর্মশালার ভেতরেই রয়েছে নিজস্ব ক্যান্টিন, যেখানে রাতের খাবারটা বসে কমপ্লিট করে নেব। খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা এখানে, মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। যেমনি হাওয়া চলছে তেমনি ঠান্ডা, মানে কি প্রচন্ড ঠান্ডা বলে বোঝাতে পারবো না। এখানে গিয়ে দেখি কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে, কিছু একটা অর্ডার করে রাতের খাবারটা কমপ্লিট করে নেব। আমি যতদূর জানতাম জানকীচাট্টিতে ইলেকট্রিসিটির ভীষণ পরিমাণে সমস্যা রয়েছে, বিশেষ করে রাত্রিবেলা। তবে কালীকামলি ধর্মশালাতে আমরা যতক্ষণ ছিলাম কারেন্টের কোনো রকম সমস্যা হয়নি। বিশেষ করে রাত্রেবেলাতেও কারেন্টের সার্ভিস আমরা বেশ ভালো পেয়েছি। যেহেতু রুমের মধ্যে গিজার নেই, সেক্ষেত্রে অফিস থেকে কিছু টাকার বিনিময়ে তোমরা গরম জল কিনে নিতে পারো বালতি হিসেবে। রাতের খাবারে আমি নিয়েছি ভেজ থালি। প্লেটের মধ্যে রয়েছে রাইস, রুটি, সবজি, আচার, পেঁয়াজ আর ডাল। এই দিয়ে রাতের খাবার আমি কমপ্লিট করব। তবে বন্ধুরা আরো একখানা কথা বলে দিই, যখন বিকেলবেলা বাইরে ঘুরতে বেরিয়েছিলাম মোটামুটি 2-4টে দোকান দেখলাম। প্রত্যেকটা দোকানে সেম এই ধরনের খাবার দাবারই পাওয়া যাচ্ছে। আর আমরা এখন পাহাড়ের এতটা উঁচুতে রয়েছি, এই খাবারটাই আমাদের কাছে যেন অমৃত। শুধু আমাদের কাছে নয়, প্রত্যেকটা পর্যটকদের কাছেই অমৃত। আর মোটামুটি প্রত্যেকটা দোকানে খাবারের দাম একই রয়েছে। আপাতত আমি যে খাবারটা নিয়েছি, খাবারটা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। 150 টাকার বিনিময়ে আমি যে খাবারটা নিয়েছি একদম নর্মাল খাবার। খাবারের টেস্টটাও একদমই নর্মাল। প্লেটে যা যা আছে তাই থাকবে। এক্সট্রাভাবে কিছু প্রয়োজন হলে আবার তোমাদেরকে এক্সট্রা টাকা পে দিয়েই কিনে নিতে হবে। শুধুমাত্র রিপিট করার মধ্যে ডালটাই তারা রিপিট করবে। রাতের খাবার খেয়ে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5:30। পুরো রেডি। জানকীচাট্টি থেকে সোজা রওনা দেব হাঁটা পথে ট্রেক করে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। তবে কালকে আমি পৌঁছে গিয়ে তোমাদেরকে যে লোকেশনটা দেখিয়েছিলাম, 3 মাথার মোড়টা, যেখান থেকে অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে যে জানকীচাট্টি থেকে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণের দূরত্ব 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার পথ আমি রিশুকে সাথে নিয়ে ট্রেক করে মন্দির প্রাঙ্গণে পৌঁছাবো। ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত ক্যাপচার করব। তার সাথে দেখো সকলেই এইবারে যেতে শুরু করেছে মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। এখানে ঘোড়া, পিট্টু সব কিছুর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। মা যমুনা যাতে আমাকে শক্তি দেয়, যাতে ছেলেকে নিয়ে সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে পারি, এই আশা নিয়ে সামনের দিকে রওনা দেব। ওপরের দিকে ওই যে রেলিং দেওয়া রাস্তাটা দেখা যাচ্ছে, সেটাই হলো পায়ে হাঁটার রাস্তা। ওই রাস্তা ধরেই মন্দির প্রাঙ্গণের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। তবে এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে লাইন দিয়ে ঘোড়া, খচ্চর দাঁড়িয়ে রয়েছে। সকলে এসে এখান থেকেই কথা বলে ঘোড়া ঠিক করে নিচ্ছে। ঘোড়ার পিঠে উঠে যদি তোমরা যাও মন্দির প্রাঙ্গণে, সেই ক্ষেত্রে খরচা হবে 3,500 টাকার মতো। এসে তোমরা বার্গেনিং করে নিতে পারো।
আর এই দেখো পিট্টু দেখা যাচ্ছে, পিট্টুতে উঠেও তোমরা যেতে পারো। বাচ্চাদের ক্ষেত্রে খরচা হবে যাওয়া আসা মিলিয়ে 3000 টাকার মতো, যেটা কথা বলে জানতে পারলাম। আর আমি জিজ্ঞেস করলাম বড়দের জন্য কত টাকা লাগবে, তো বললো ওজন হিসেবে, যার যতটা ওয়েট সেই হিসেবে তারা টাকাটা চার্জ করে। তবুও আমি জিজ্ঞেস করলাম মোটামুটি কত খরচা হতে পারে, তো বললো 5500 টাকা 6000 টাকার মতো, এসে তোমরা কথা বলে নিতে পারো। আর এই যে একখানা রাস্তা দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তা, এটা হলো শর্টকাট রাস্তা। এই রাস্তাটা ধরে এখন আমি ওপরের দিকে যে পায়ে হাঁটার রাস্তাটা রয়েছে সেই রাস্তার কাছে পৌঁছাবো। ঘোড়া, খচ্চর, পিট্টু ঠিক কোথা থেকে তোমরা বুক করবে সেই জায়গাটা দেখানোর জন্যই আমাকে আসতে হয়েছিল এই লোকেশনে। তবে এইখান থেকে আমি যদি আবার হাঁটা পথে যাওয়ার রাস্তাটা ধরি, তাহলে আবার 600 মিটার রাস্তা আমাকে পেছন দিকে ব্যাক করতে হবে। আর শর্টকাট রাস্তাটা এই কারণেই ধরলাম, শর্টকাট রাস্তাটা ধরে খুব সহজে ওপর দিকে পৌঁছে গিয়ে আমি মেন হাঁটা পথের রাস্তাটা ধরতে পারবো। মোটামুটি 1 কিলোমিটার রাস্তা সামনের দিকে এগিয়ে চলে এসেছি। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে খুব সুন্দর একখানা ম্যাপ রয়েছে, রুট ম্যাপ, এবং অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণের দূরত্ব 5.0 কিলোমিটার। তারপরে ভৈরব মন্দির 4 কিলোমিটার, নিচের দিকে লেখা রয়েছে রাম মন্দির 1.0 কিলোমিটার, এবং সবার প্রথমে পড়বে যমুনা দ্বার, যার দূরত্ব এখান থেকে 700 মিটার। তার পাশেই রুট ম্যাপ, মানে মার্ক মানচিত্র, দেখো খুব সুন্দরভাবে এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণে যে যাওয়ার রাস্তাটা সেই রুট ম্যাপটা দেওয়া রয়েছে। এইগুলো তোমরা একটু ফলো করে নিতে পারো। আর ওপরের দিকে এই যে সিঁড়ির রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আপাতত সামনের দিকে এগিয়ে যাব। এই একটি রাস্তা দিয়েই এখন ঘোড়া, পালকি সমস্ত কিছু যাচ্ছে দেখো, আর এই রাস্তাটাই আমাদেরকে ধরতে হবে। এই ভিউ দেখে এই যে হাঁটার একখানা কষ্ট, সত্যি সেই কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। প্রথমের দিকে রিশু একটু আমার কোলেই উঠেছিল, তবে এখন বলল মা আমি একটু হাঁটবো। রাস্তাটাও বেশ ভালো, মোটামুটি সমান রাস্তা, যার জন্য ওকে বললাম চলো একটু হেঁটে হেঁটেই চলো। সামনের দিকে আবার যখন বেশি উঁচুতে উঠতে হবে তখন আবার ওকে কোলে নিয়ে নেব। কত মানুষ যাচ্ছে হাঁটা পথে, আর প্রচুর মানুষ যাচ্ছে ঘোড়ার পিঠে। একটু এই দিকটা দেখাই, মোটামুটি কিছুটা রাস্তা একটু ঢালু রাস্তায় ছিল, আসতে কোনো রকম সমস্যা হয়নি। সরে এসো, পালকিগুলো যাচ্ছে। আর এইখান থেকে বুঝতে পারছি এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে পুরোটা খাড়াই রাস্তা, আর রাস্তাটা দেখে এত ভয়ানক লাগছে, মানে আরেকটু দূর থেকে দেখলে বুঝতে পারবে মনে হচ্ছে পাহাড়ের গায়ে একখানা প্লেট বসানো হয়েছে যার উপর দিয়ে সকলে হেঁটে যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে। আর দেখো যমুনা নদী কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে, জলের কি পরিমাণে যে স্রোত, এইখান থেকে জলের গর্জনটা শোনা যাচ্ছে। জানকীচাট্টি থেকে যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের দূরত্ব 6 কিলোমিটার। এবারে তোমাদের মনে হচ্ছে তো 6 কিলোমিটারের একখানা ছোট্ট ট্রেক অনায়াসে কমপ্লিট করে নেব। বিশ্বাস করো আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু এই 6 কিলোমিটারের যে পথ, এই পথ যেন শেষ হবে না, এতটাই কঠিন রাস্তা। চলার পথে শুধু বসার ব্যবস্থা নয়, এরকম শেড তোমরা দেখতে পারবে অনেক জায়গাতে রয়েছে। যদি বৃষ্টি পড়ে তখন এই সব জায়গাগুলোতে এসে তোমরা দাঁড়াতে পারবে। আর এইখানেও খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে এক কাকু কাকিমা বসে ভোলেনাথের গান শুনছে, আমি অনেকক্ষণ ধরে বসে গান শুনছিলাম যাইয়ে। আর এইদিকে রিশু আমার কাঁধে চড়ার জন্য একদম রেডি, আবার বলছে মা আমার বেশ ভালো লাগছে। হাঁটতে হচ্ছে না তো, বেশ তো ভালো লাগবেই। সমুদ্র পৃষ্ঠ থেকে জানকীচাট্টির উচ্চতা 2650 মিটার, অ্যাপ্রক্স যদি বলি 8698 ফুট উচ্চতায় রয়েছে। মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসার পরে এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ বড় একখানা প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বারটা ভীষণ সুন্দর, ওপরের দিকে বিরাজমান রয়েছে মা যমুনা। প্রবেশদ্বারটার নামই দেওয়া হয়েছে যমুনা দ্বার। এক সাইডে রয়েছে শনিদেব, এক সাইডে রয়েছে যমরাজ। এই প্রবেশদ্বারের মধ্যে দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এইখানে এসে সকলেই একটা হলেও ছবি ক্লিক করে যাচ্ছে।
স্মৃতি হিসেবে রাখার জন্য, যার জন্য সামনের দিকে প্রচুর ভিড়। দেখো সকলেই ছবি তুলতে তুলতে যাচ্ছে। এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। চলার পথে চোখে পড়লো মেডিকেল ফেসিলিটি, অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে চিকিৎসালয় রয়েছে। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে হাঁটার পথে, তোমরা এসে দেখিয়ে যেতে পারো। এই যে রাস্তার ওপরে রয়েছে, বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ বড় করে লেখা রয়েছে। সামনের দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এখানেই রয়েছে টয়লেটের ব্যবস্থা, পেয়ে যাবে রাস্তার ওপরেই। ভীষণ সুন্দর ভিউ দেখছি। আরো একখানা কথা বলবো, চলার পথে আরো একজনকে সাথী করলাম, এই হলো লাঠি। অনেক জায়গাতে জিজ্ঞেস করলাম, কেউ 40 টাকা, কেউ 50 টাকা করে চাইছে। আমি এই সামনের একটা দোকান থেকে লাঠি নিলাম, দুটো 50 টাকা নিল। এবারে লাঠিকে সাথে করে নিয়ে সোজা ছেলেকে একদিকে নিয়েছি আর একদিকে লাঠি ধরেছি, রওনা দেবো সামনের দিকে। তবে আরো একখানা কথা বলছি, তোমরা সাথে অবশ্যই শুকনো খাবার, জলের বোতল আর ছাতা অবশ্যই রাখবে, কারণ যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ ওয়েদারটা বেশ ভালোই ছিল, এখন দেখছি একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে। তাই ছাতা কিংবা রেনকোট অবশ্যই সাথে রাখবে, তোমাদের প্রয়োজনে পড়বে। যমুনা দ্বার পর্যন্ত যে রাস্তাটা আমরা আসলাম, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আসতে খুব একটা কষ্ট হয়নি। কিন্তু যমুনা দ্বার পার করার পর থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে, আমি যদি ভিউটা তোমাদেরকে দেখাই, পুরো খাড়াই রাস্তা। এই রাস্তা দিয়েই সকলে যাচ্ছে, আবার দর্শন সেরে সকলে ফিরেও আসছে। খুব একটা বড়ও নয় রাস্তাটা, যার জন্য ঋষুকে আর হাঁটিয়েও নিয়ে যেতে পারবো না, কোলে নিয়ে যেতেও ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য ওকে পিঠে বেঁধে নিলাম। এইবারে লাঠিকে সঙ্গী করে ছেলেকে নিয়ে সোজা সামনের দিকে রওনা দেব। তবে আমি আমার অভিজ্ঞতার দিক থেকে বলতে পারি, যেই ভুলটা আমি করলাম, এর আগেও বহু ট্রেক করেছি, ওপরের দিকে যখন তোমরা উঠবে খাড়াই রাস্তা ধরে, একদম পেছনের দিকে তাকিয়ে দেখবে না যে কতটা উঁচুতে তোমরা রয়েছো, বা নিচের দিকের ভিউটা দেখবে না, চট করে মাথা ঘুরিয়ে যাবে। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে এসেছিলাম, আর সৌরভ একদম পেছনের দিকে ছিল। আমি মাথা ঘুরিয়ে দেখতে গেছি, হঠাৎ করেই মাথাটা ঘুরিয়ে গিয়েছিল। তাই তোমাদেরকে এই কথাটা বলে দিলাম। আর যখন দেখবে একটু কষ্ট হচ্ছে, বসে পড়বে না চট করে, একটু দাঁড়িয়ে রেস্ট নেবে, জল খাবে, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবে। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে টুকটাক দোকানপাট বসেছিল, কিন্তু এমনও কিছু জায়গা রয়েছে যেখানে একটাও তোমরা দোকানপাট দেখতে পারবে না। হাঁটা পথে গেলে অনেকটাই কষ্ট হয়, তাই অবশ্যই বলবো জলের বোতল থাকলে পরে জলটা অবশ্যই তোমরা ভরে রাখার চেষ্টা করবে। ফাইনালি এসে পৌঁছালাম শ্রী রাম মন্দিরে। রামজির দর্শন সারবো। এখানে খুব সুন্দর সামনের দিকে দেখছি বসার ব্যবস্থা রয়েছে, যারা একটু হাঁপিয়ে গেছে তারা বসে রেস্ট নিচ্ছে। এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, তোমরা চাইলে জল খেতে পারো, বোতলের মধ্যে জল ভরেও নিতে পারো। এখানে এসে এক দাদা ভাইয়ের সাথে পরিচয় হলো। দাদা ভাই আমাকে দেখে চিনতে পেরেছে, আমি সামনের দিকে বসে রেস্ট করছিলাম, বললো তোমার ভিডিও আমি দেখেছি। কেমন লাগছে? পায়ে হেঁটেই যাচ্ছে? আচ্ছা, দাদারাও হেঁটে ট্রেক করেই যাচ্ছে যমুনোত্রী মন্দির প্রাঙ্গণে। ভেতরের দিকে যাব, দর্শনটা সারবো, তবে তার আগে বাইরের দিকে জুতোটা খুলে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হবে। রাম মন্দিরের বাইরের দিকের প্রাঙ্গণে খুব সুন্দর বসার ব্যবস্থা, এমনকি গরম জল এবং ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। এখানে তোমরা বেশ খানিকক্ষণ বিশ্রাম করতে পারো। মন্দির প্রাঙ্গণের ভেতরে যারা ভাবছো প্রবেশ করবে না, যখন তোমরা হাঁটা পথে যাবে একবার মন্দির প্রাঙ্গণের দিকে তাকাবে, রাস্তা থেকেই মন্দির প্রাঙ্গণের বিগ্রহ খুব সুন্দরভাবেই দর্শন করে নিতে পারবে। এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে একখানা সাইনবোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে যমুনোত্রী ধাম এখনো পর্যন্ত 3.50 কিলোমিটার। এখনো অনেকটা পথ বাকি, খুব বেশি পথ বাকি নয়, কিন্তু আমরা যেহেতু পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করে অভ্যস্ত নই, যার জন্য আমাদের কাছে সময়টা বেশি লাগছে।
আরো একখানা কথা বলবো, পুরো রাস্তাতেই চারিদিকে ভীষণ সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। তবে কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা দেখাবো সত্যি বুঝতে পারছি না, তবুও আমার চোখে পড়া সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার চেষ্টা করব। চলার পথে কিছু এমন পাহাড় রয়েছে যেই পাহাড়গুলোকে কেটে এত সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু পাহাড়ের ওপরের দিকের হাইটটা অনেকটাই শর্ট, মানে অনেকটা নিচের দিকে ঝুঁকে রয়েছে। তো এইসব রাস্তা দিয়ে চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে একখানা পাহাড় বেরিয়ে এসছে পুরো চোখা ভাবে, এখানে সাদা এবং খয়েরি রং দেওয়া রয়েছে যাতে এই সব জিনিসগুলো তোমরা একটু ফলো করো। সামনের দিকে এরকম পরপর, মানে যে এইসব জায়গাগুলো একটু ডেঞ্জার, এরকম সাদা রং করা রয়েছে। এর থেকে একটু দূরে সরে সরে তোমরা হাঁটার চেষ্টা করবে। সকলে যমুনা মায়ের নাম নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যমুনা মাইয়া কি চাই, এই বলে আমিও সামনের দিকে রওনা দেবো। চার ধামের মধ্যে থেকে সবার প্রথম ধাম হলো যমুনোত্রী ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে যমুনোত্রী ধামের উচ্চতা 10,797 ফুট, আর আমরা 8,694 ফুট উচ্চতা থেকে আমাদের পদযাত্রা শুরু করেছিলাম। এই ট্রেকিংটা যে করছি, বিশ্বাস করো এত সুন্দর অনবদ্য ভিউ, মানে তোমাদের পায়ে যাদের জোর আছে, যাদের ইচ্ছে আছে চারধাম ভ্রমণ করবে, তারা অবশ্যই এইসব জায়গাগুলোতে ভিজিট করবে। এত সুন্দর ভিউ, মানে তোমরা দেখে শেষ করতে পারবে না। কিছুক্ষণ আগেই আমি একটা জায়গায় বসেছিলাম, মানে এরকম খোলা জায়গাতেই বসেছিলাম। তো যেই সব দাদারা ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে বা পালকিগুলো নিয়ে যাচ্ছে, তারা আমাকে বললো যে বোন তুমি এখানে বসো না, যেখানে শেড রয়েছে সেই সব জায়গাগুলোতে গিয়ে বসবে। একদম খোলা পাহাড়ের নিচে বসলে পরে যখন তখন উপরের দিক থেকে পাথর পড়ার চান্স রয়েছে। যে বিষয়টা আমি এখানে এসে জানতে পারলাম, তাই তোমাদেরকেও বলে দিলাম। হাঁটার পথে যদি বসার ইচ্ছে থাকে কোনো দোকানের ভেতরে গিয়ে বসবে, কিংবা যেখানে শেড রয়েছে সেখানে বসবে, এমনি এরকম খালি জায়গাতে বসে পড়বে না। যমুনা মা বয়ে যাচ্ছে, তার অপরূপ সুন্দর ভিউ দেখছি। আমার থেকে অনেক বয়স্ক বয়স্ক মানুষজনেরা, বৃদ্ধরা হেঁটে যাচ্ছে শুধুমাত্র একটা ভরসায়, লাঠি। তাদের দেখে আমি অনেকটা সাহস পাচ্ছি। আর এখন রিশু ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমার একটু হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। ঘুমিয়ে পড়েছে তো পুরো বডিটাই আর কি আমার ওপরে ছেড়ে দিয়েছে। দুটো আর কি ওড়না দিয়ে ওকে আমি সুন্দর করে বেঁধে নিয়েছি আর রওনা দিচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। এই মাত্র কিছুক্ষণ আগে আরো এক দাদা, তিনিও ভিডিও করেন, তিনি আমাকে অনেকটা উৎসাহ দিল, বললো যে উনি আবার হিন্দিতে ভিডিও করে, যে তুমি একটা মানে এত অল্প বয়সের মা হয়ে তুমি এইভাবে হেঁটে নিয়ে যাচ্ছ, এটা দেখে আমরা অনেকটা সাহস পেলাম। তো আমি অনেক বৃদ্ধ বৃদ্ধাদের দেখে অনেকটা সাহস নিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কেদারনাথ ভ্রমণ যখন আমি করেছিলাম, হাঁটা পথে মন্দির প্রাঙ্গণে যখন পৌঁছেছিলাম, সেই সময় রিশু অনেকটাই ছোট, যার জন্য হাঁটা পথে আমার যেতে অতটা কষ্ট হয়নি। তবে এখন তুলনামূলক রিশু অনেকটাই বড়, তাই ওকে এইভাবে হাঁটা পথে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তবে বিশ্বাস করো, যখন পাহাড়ি দৃশ্যগুলো দেখছিলাম তখন মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল। প্রকৃতি আমাকে অনেক কিছু দিয়েছে, আমি এতটুকুনি যদি না করি বড্ড ভুল করব, এই আশাতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলার পথে চোখে পড়লো বেশ বড় বড় ধাপের অনেকগুলো সিঁড়ি, যেই সিঁড়ি ধরে সকলেই সামনের দিকে উঠে আসছে। আর এইখানে রয়েছে যমুনা নদীর ওপর দিয়ে লোহার তৈরি একখানা ব্রিজ, যে ব্রিজের এপার থেকে আমাদেরকে এখন ওই পারে যেতে হবে। এই পারে যেহেতু দাঁড়িয়ে রয়েছি, আমি একটু সৌরভকে বলবো ক্যামেরাটা ঘোরাতে। রাস্তাটা শুধু দেখো, মোটামুটি বলতে পারো ব্রিজটা পার করার পর থেকে আসল রাস্তা, ট্রেকিং এর আসল রাস্তা এইখান থেকে শুরু হচ্ছে। খাড়াই এবং চড়াইটা আমি তোমাদেরকে দেখাবো। পুরো সকলে উঠে যাচ্ছে, দেখো রাস্তাটা একদম জিগজ্যাগ রাস্তা, কি দারুণ লাগছে। সদ্য ধস নেমেছে, ক্যামেরাটা একটু ঘোরাও। যমুনা নদীর পাশে একখানা বড় পাহাড় থেকে পুরো ধস নেমেছে, পুরো পাথরগুলো যমুনা নদীর ওপরে এসে জমাট হয়ে আছে। চলো সামনের দিকে এগোতে থাকি।
আরো একখানা কথা বলবো। এই কথাটা আমি এখানে এসে সৌরভের কাছ থেকে জানতে পারলাম। আমি বলেই দিই ছোট্ট করে, একজন আমার পরেশনাথের ভিডিওতে কমেন্ট করেছে নাকি আমি বাইকে নিয়ে আমার ছেলেকে নিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছেছি, হাঁটা পথে যাইনি। তো একখানা তীর্থস্থানে এসে তাকে আমি গালাগালি তো অবশ্যই দেব না, কারণ আমার মাইন্ডে এখন সেই সমস্ত জিনিস নেই। আমার মনের মধ্যে শুধু রয়েছে মা যমুনার নাম, যার নাম নিয়ে শক্তি করে ছেলেকে সাথে নিয়ে মন্দির প্রাঙ্গণে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা কথাই বলবো, যার যেরকম মেন্টালিটি, তার ভাবনা চিন্তা ঠিক তেমনটাই। উনি যদি বলে থাকেন যে আমি বাইকে করে ছেলেকে নিয়ে উঠেছি, তাহলে শুনুন, হ্যাঁ আমি বাইকে করেই উঠেছি। এই চলার পথে হাজারো হাজারো মানুষ আমাকে আমাকে দেখছে, দেখে আমাকে সাপোর্ট করছে, আমাকে আশীর্বাদ করছে যে আমি ছেলেকে নিয়ে কিভাবে হাঁটা পথে মন্দির প্রাঙ্গণে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তেমনটা কেদারনাথ মন্দির প্রাঙ্গণে যাওয়ার সময়ও আমার সাথে হয়েছিল। তো তাকে আর আমার কিছু বলার নেই। তোমার যেরকম ভাবনা চিন্তা, তুমি তেমনটাই আমাকে কমেন্ট করেছো। ব্রিজটা পার করার পর থেকেই শুরু হবে আসল রাস্তা। এই পথ কতটা দুর্গম, কতটা কঠিন, তা তোমাদের ভাষায় প্রকাশ করাতে পারবো না। তবে মনে এক রাশ আনন্দ রয়েছে, আমি নিশ্চয়ই জয় করতে পারবো। এই শক্তিটা নিয়েই আর এই মনের জোরটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সবেমাত্র একটা পাহাড় আমরা ট্রেক করে পৌঁছেছি। ব্রিজটা পার করার পর থেকে আরও একখানা আমাদেরকে পাহাড় ট্রেক করে তারপরে মন্দির প্রাঙ্গণের কাছে পৌঁছাতে হবে। চলার পথে চোখে পড়েছিল এরকম ছোট এবং বড় ধরনের বেশ অনেকগুলোই পাহাড়ি ঝর্ণা। দেখতে অসাধারণ লাগছিল বলে ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে পুরো এরকম খাড়া হয়ে রয়েছে, এই রাস্তা দিয়ে সকলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যে ভিডিওটা শুট করব, কিছু দেখাবো, সেটা সম্ভব হচ্ছে না। একই রাস্তা দিয়ে প্রচুর মানুষজন যাওয়া আসা করছে, রাস্তার গ্যাপটা বড্ড ছোট, যার জন্য দাঁড়ানো যাচ্ছে না। তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই রাস্তাটার ভিউটা। মোটামুটি এই খাড়াই রাস্তাটা পার করার পরে 600 মিটারের মতো রাস্তা আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে। সেই রাস্তাটা নামতে আশা করছি কোনো কষ্ট হবে না, কিন্তু উঁচুর দিকে উঠতে বড্ড কষ্ট হচ্ছে। একদম অতিরিক্ত খাড়াই রাস্তা যেখান থেকে শুরু হয়েছিল, সেই রাস্তাটা অতিক্রম করতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছিল। বিশ্বাস করো, একটা সময় মনের মধ্যে প্রশ্ন আসছিল, এই রাস্তা কি আর শেষ হবে না? আমি কি আদৌ মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে পারবো? এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল। সব থেকে বড় কথা, পায়ে হেঁটে যারা মন্দির প্রাঙ্গণে যাচ্ছে তাদের তো একখানা ঢল রয়েছে, কিন্তু এই সরু রাস্তা দিয়ে যেমনি যাচ্ছে পালকি, তেমনি যাচ্ছে পিট্টু, তেমনি যাচ্ছে ঘোড়া। পালকি পিট্টু তো তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু ঘোড়াগুলো যখন যাচ্ছিল যেন ধাক্কা মেরে চলে যাচ্ছিল, যে জিনিসটা ভীষণ ভয়ের। মানে যখন তখন একখানা বিপদ ঘটে যেতে পারে। তাই সাথে বাচ্চা থাকলে আমি অবশ্যই বলবো, যখন ঘোড়া কিংবা পালকিওয়ালারা যাবে একটু বাচ্চাদেরকে সাবধানে রাখার চেষ্টা করবে। ফলের দোকান দেখতে পেয়ে রিশু বলছে, মা আমি তরমুজ খাবো। ওকে 1 প্লেট তরমুজ কিনে দিলাম। এই প্লেটটার দাম পড়লো 50 টাকা। কতটা কোয়ান্টিটি রয়েছে তোমরা দেখতেই পারছো। 1 পিস শুধু রিশু তুলেছে, এটার দাম পড়লো 50 টাকা। আনারস বিক্রি হচ্ছে, আনারস এতটা কোয়ান্টিটিতেই দেবে, দাম নিচ্ছে 100 টাকা। জলের বোতল পাওয়া যাচ্ছে, একটা বোতল 50 টাকা দাম নেওয়া হচ্ছে। যাওয়ার পথে প্রচুর খাবার দাবারের দোকান চোখে পড়বে, মানে শুকনো খাবারও তোমরা পেয়ে যাবে। এরকম ফলের দোকান রয়েছে, যদি তোমরা খেতে চাও খেয়ে নিতে পারো। মোটামুটি 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসার পরেই ভৈরব বাবা মন্দির প্রাঙ্গণের একদম ঠিক হাতের কাছেই একখানা ফলের দোকান থেকে ছেলেকে ফল কিনে দিয়েছিলাম। যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণে যাওয়ার পথে একদম রাস্তার ওপরেই দেখতে পারবে ভৈরব বাবার মন্দির। অবশ্যই দর্শন করে নেবে। ছেলেকে আমি যতক্ষণ ফলটা খাওয়াচ্ছিলাম তারই মধ্যে গিয়ে সৌরভ এই সুন্দর মন্দির প্রাঙ্গণের সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করেছিল। ভৈরব বাবা মন্দির প্রাঙ্গণ থেকে যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, কিন্তু এই 1 কিলোমিটার পথ আর যেন শেষ হবে না। এখন এমন একখানা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে
মা যমুনার মন্দির প্রাঙ্গণ অসাধারণ ভাবে দেখতে পাচ্ছি। ওই যে লাল রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, হলুদ রঙের চূড়া, খুব সুন্দর ভাবে দেখতে পেয়েছি। এইখান থেকে আরেকটু কিছুটা পথ রয়েছে, আমাকে হেঁটে যেতে হবে মন্দির প্রাঙ্গণের কাছে। ভীষণ দুর্গম পথ, বিশ্বাস করো 1 কিলোমিটার পথ, আর পা চলছিল না। অনেক কষ্ট করে এখানে এসে পৌঁছালাম। 2-3 বার ভেবেছিলাম আর পারছি না, যেতে হয়তো পারবো না, তবে মায়ের নাম নিয়ে হাঁটা শুরু করেছি। ফাইনালি মন্দির প্রাঙ্গণের কাছে এসে পৌঁছে গেছি। আর কিছুটা পথ রয়েছে, মন্দিরের কাছে গিয়ে সমস্ত কিছু সুন্দর ভিউগুলো তুলে ধরবো। ঠিক যে লোকেশন থেকে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণটা দেখালাম, এইখান থেকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার বেশ কিছুটা রাস্তা এতটা পরিমাণে সরু, আর সেই সরু রাস্তার ওপরে যেমন ঘোড়া, পিট্টু, পালকি, মানুষজন দাঁড়িয়ে থাকে, তেমনি মন্দির প্রাঙ্গণ থেকে দর্শন সেরে বাইরের দিকে পর্যটকেরা ফিরে আসে। আর কিছুটা রাস্তা এতটা কষ্টকর হয়ে যায় যে মন্দির প্রাঙ্গণে পৌঁছানোই যাবে না মনে হয়। আমি যে রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করলাম, সবার প্রথমে চোখে পড়বে হনুমান মন্দির। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখিয়ে দিচ্ছি। এই যে হলুদ রঙের মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হলো হনুমান মন্দির। দর্শন সেরেছি। হনুমান মন্দির থেকে কিছুটা দূর এগিয়ে আসলে পরেই চোখে পড়বে তপ্তকুণ্ড। তপ্তকুণ্ডতে এসে তোমরা স্নান করতে পারবে, এক্সট্রা সাথে তার জন্য জামা কাপড় অবশ্যই আনবে। তপ্তকুণ্ডর পাশ দিয়ে একখানা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ধরে কিছুটা দূর ওপরের দিকে উঠে আসলে পরে সবার প্রথমে চোখে পড়বে আমার ব্যাক সাইডের এরিয়াটা, সূর্যকুণ্ড, যেখানে সকলে গিয়ে দর্শন করছে। মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড়, আর এইমাত্র ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যখন আসছিলাম তখন তো হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখনো দেখছি বেশ ভালো বৃষ্টি কিন্তু হচ্ছে। এইখান থেকে যমুনা নদীর একটু ভিউটা দেখাবো। যমুনা নদীর ভিউ কি সুন্দর দেখাচ্ছে, পাহাড়ি দৃশ্য অসাধারণ লাগছে। এতটা পরিমাণে ভিড়, কতক্ষণে দর্শন সারবো জানি না। মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে সবার প্রথমে দর্শন করেছিলাম হনুমানজির। হনুমানজির আশীর্বাদ নিয়ে ঘুরতে শুরু করলাম মন্দির চত্বর। তবে মন্দির প্রাঙ্গণের ভেতরে যেহেতু ভিডিও শুট করা এবং কোনো রকমের ছবি তোলা অ্যালাউ ছিল না, যার জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে বিগ্রহর দর্শন করাতে পারলাম না। বাইরের দিক থেকে হনুমান মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। এখন তোমরা দর্শন করছো তপ্তকুণ্ড। মহিলাদের জন্য আলাদা রয়েছে তপ্তকুণ্ডের ব্যবস্থা। যেহেতু ভিডিও শুট করেছে সৌরভ, যার জন্য ছেলেরা যেখানে স্নান করছিল সেই জায়গাটাই তুলে ধরা হয়েছে। চলে এলাম সূর্য মন্দির দর্শন করতে। সূর্য মন্দিরের সামনে পুরোহিত মশাই বসে রয়েছেন, তোমরা চাইলে পুজো দিতে পারো। সূর্য মন্দির দর্শন করে চলে এলাম সূর্যকুণ্ডতে। এখানে তোমরা মাত্র 100 টাকার বিনিময়ে চাল সেদ্ধ করাতে পারো, প্রসাদ হিসেবে, যা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারবে। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে বিষ্ণুকুণ্ড, যেখানে পুরোহিত মশাই থাকেন। বিভিন্ন ধরনের পুজো পাঠ করাতে চাইলে এই বিষ্ণুকুণ্ডর সামনে তোমাদেরকে আসতে হবে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 1টা। এইমাত্র পৌঁছালাম যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণে। ব্যাক সাইডে মন্দির চত্বর দেখা যাচ্ছে, অসাধারণ ভাবে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে। চারিদিকে প্রচুর ভিড়। তবে আমি এখানে আসার সাথে সাথেই পুলিশ কর্মীরা রয়েছে, তারা বললেন এই মুহূর্তে ভিড়টা মানে মন্দির প্রাঙ্গণের ভেতরে দর্শনের যে ভিড়টা রয়েছে অনেকটা কম। তো আমাকে বললো ঝটপট করে গিয়ে আগে দর্শনটা সেরে নিতে। সকলে এবারে যাচ্ছে দর্শন করতে, তাই এইখানে সময় নষ্ট না করে আগে দর্শনটা সেরে নেব। সারা বছর মিলিয়ে শুধুমাত্র 6 মাস যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণের কাপাট কিংবা প্রবেশদ্বার খোলা থাকে ভক্তদের জন্য। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন মন্দির প্রাঙ্গণের গেট খুলে দেওয়া হয়, আবার ঠিক ভাইফোঁটার দিন মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন আগে থেকে রেজিস্ট্রেশন না করালে মন্দির প্রাঙ্গণে তোমরা এসে দর্শন করতে পারবে না। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা মাস্ট সবার আগে করাতেই হবে।
অফলাইন এবং অনলাইনের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। বারকোট থেকে গাড়ি ধরে যখন আমি জানকীচাট্টিতে এসেছিলাম, সেই সময় রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে পুলিশ কর্মীরা রেজিস্ট্রেশন চেক করেছিল। এমনকি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার মুখেই তোমাদের রেজিস্ট্রেশন আবারও চেক করা হবে। মন্দির প্রাঙ্গণের বাইরের দিকে যে পরিমাণে ভিড়টা লক্ষ্য করতে পারছো, ভেবেছিলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে দর্শন সারতে হয়তো অনেকটা সময় লেগে যাবে, তবে একদমই নয়। যতটা পথ হেঁটে এসেছি, আর বিশ্বাস করো 5 মিনিটও আমার লাগেনি, এত সুন্দরভাবে মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে দর্শনটা আমি সারতে পেরেছি। যার জন্য এতটা রাস্তা হেঁটে আসা, সেই মায়ের, যমুনা মায়ের দর্শন এত সুন্দরভাবে করতে পারবো আশাই করিনি। মায়ের দর্শন করে ভীষণ ভালো লাগছে। এই যে সারাদিনের একখানা ক্লান্তি, সত্যি বলছি মন্দির প্রাঙ্গণে এসে সেটা এক চুটকিতে ভ্যানিশ হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন সম্বন্ধে আরও একখানা ছোট্ট ইনফরমেশন। আধার কার্ডটা অবশ্যই সাথে রাখবে, কারণ আধার কার্ড ছাড়া রেজিস্ট্রেশন একদম হবে না। তোমরা যারা ভাবছো যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণ থেকে যমুনা নদীর জল সাথে করে নিয়ে আসবে বাড়িতে, সেক্ষেত্রে মন্দির প্রাঙ্গণের পাশ দিয়ে সরু একখানা সিঁড়ির মতো রাস্তা রয়েছে। সেই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরেই যমুনা নদীর পাড়ে তোমরা পৌঁছাতে পারবে, আর সেইখান থেকেই জল তোমরা নিয়ে নিতে পারবে। তবে সাথে যেহেতু রিশু ছিল, আর এই পাহাড়ি রাস্তা বেয়ে আমি আর নিচের দিকে নামিনি। একদম ভোরবেলা 5:30টার সময় আমি জার্নি শুরু করেছিলাম যমুনোত্রী ধাম মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল ঠিক 5টা। মন্দির প্রাঙ্গণ দর্শন করে ভিজতে ভিজতে ফাইনালি এসে পৌঁছালাম আমাদের ধর্মশালাতে। বাইরের দিকের ভিউ দেখে বুঝতেই পারছো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এইখানকার লোকাল মানুষজন তারাও বললো আজ নাকি সারা রাত বৃষ্টি হবে। ভালো মতো আমি পৌঁছে গিয়েছি। এইবারে মেন কথায় আসি। বাস স্ট্যান্ড থেকে ভোরবেলা ঠিক সকাল 6টার সময় একখানা বাস ছাড়ে। সেই বাসের টিকিট কেটে তোমরা বাস জার্নি করে খুব সহজে পৌঁছাতে পারবে সরাসরি গঙ্গোত্রীতে। তবে বন্ধুরা, আজকে এই পুরো জার্নির ভিডিওটা যমুনোত্রী ধাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।